হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাস নিয়ে। দ্যাট ইজ, এটা তোমাদের হয়ে যাচ্ছে 22 আগস্ট 2022-এর শিফট 3 এর প্রশ্ন। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের নিয়ে চলে এসেছি, এটা পার্ট 13 চলছে। ঠিক আছে, তোমরা যারা নতুন, ক্লাসটিকে লাইক করবে, নিজের মতামত জানাবে, ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা এগুলো খাতায় নোট করে উপকৃত হচ্ছ কিনা। রিসেন্টলি যে রেলওয়ের এক্সাম গুলো কিছুদিন পর হবে, যেমন টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি, প্রত্যেকটার জন্য লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমি সায়েন্স ক্লাস নিয়েছি। ভেরি কনসেপচুয়াল শিফট এগুলো। ঠিক আছে, তো তার আগে একটাই কথা তোমাদের লাস্ট বলবো, সেটা হচ্ছে আমাদের দুটো ব্যাচ রয়েছে। একটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ, যেখানে সমস্ত সাবজেক্ট তোমায় করানো হবে, A to Z, জিরো থেকে হিরো, বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু প্র্যাকটিস করানো হবে। রুটিন ওয়াইজ ক্লাস হবে। সব থেকে বড় যেটা কথা, যেটা অন্যান্য জায়গায় রুটিন থাকে না, আবার রুটিন থাকলেও বাংলায় প্রস্তুতি হয় না, আবার বাংলায় প্রস্তুতি হলেও একটা ক্লাসকে বিরাট বড় লেন্থে বানানো হয়, যেটা আমি মনে করি না সেটা উপযোগী। আমি তোমাদের কি করি, রেকর্ডেড ফরম্যাটে ছোট্ট ছোট্ট লেন্থে কিন্তু ক্লাসগুলো দিই। ম্যাথ জিআইতেও তাই, তোমাদের বিভিন্ন জিকে তেও তাই, এবং সায়েন্সের ক্ষেত্রে। আর এই কোর্সটা যারা এনরোল করবে তারা অটোমেটিক যে সায়েন্সের ব্যাচটা সেটা কিন্তু পেয়ে যাবে। আর যারা মনে করছো যে না স্যার কাছে শুধু সায়েন্সের ক্লাস করবো, কারণ সায়েন্সের ক্লাসগুলো দেখছি, জিকেও আমি নিয়ে আসছি, আসলে সায়েন্সটা যেহেতু কঠিন তাই সেটা আগে করিয়ে দিচ্ছি। তো শুধু যদি মনে করো যে সায়েন্স ক্লাসটা করব, সেটাও করতে পারো। সেখানে তোমাদের এনসিইআরটি বেসড এবং সমস্ত নিউমেরিক্যালস প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করানো হবে। এখানে যেমন তোমাদের শিফট ওয়াইজ করানো হচ্ছে, যারা একটু অ্যাডভান্স তাদের এখানে প্রিপারেশন নিতে সুবিধা হচ্ছে, বাট যারা একটু বিগিনার, যারা রেলকে টার্গেট করছে, যারা মনে করছে এবছর একটা রেলের সিট দরকার, তারা এই ব্যাচটা অবশ্যই কিন্তু জয়েন করো, তোমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে। প্রথম প্রশ্ন কি বলছে, আমরা গুনে গুনে 30 মিনিটস এর মধ্যে এটা শেষ করব, কারণ আমাদের হাতে টাইম কম। আমরা 30 মিনিটসে একটা একটা শিফট শেষ করব। 99 শিফট আমাদের কিন্তু যেতে হবে। আমি এর আগে যে শিফট গুলো করিয়েছি তোমাদের অনেক ধরে ধরে বুঝিয়েছি, তাই এই শিফট গুলো অত মানে এই শিফট গুলো যত দিন যাবে তত তাড়াতাড়ি আমি ক্লাসগুলোকে শেষ করব, যাতে তোমরা আরো কম সময়ে বেশি কিছু শিখতে পারো। ঠিক আছে, দেখো বলছে 20 সেন্টিমিটার মাত্রার ফোকাস দৈর্ঘ্যের বিশিষ্ট একটি অবতল আয়না। কি বলে দিয়েছে, অবতল আয়না। আমার প্রচুর পরিমাণে দর্পণের অঙ্ক করানো রয়েছে, এই অঙ্কটাও করানো রয়েছে। এটা কবে এসেছিল না, এটা তোমাদের 22 আগস্ট শিফট 3 এর প্রশ্ন। ঠিক আছে, তো আয়না এটি থেকে 60 সেন্টিমিটার দূরে একটি বাস্তব চিত্র তৈরি করে বস্তুর দূরত্ব কত হবে। অর্থাৎ দেখো ভালো করে বোঝো, ভিটা কত দিয়ে রয়েছে, ভিটা দেওয়া রয়েছে বাস্তব। বাস্তব মানে কি, বাস্তব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রিয়েল ইমেজ, এটাকে আমরা বাংলায় সৎ প্রতিবিম্ব বলবো। সৎ প্রতিবিম্ব মানে কি হবে, অবতল দর্পণ। তো অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে, সৎ প্রতিবিম্ব মানে মানে সেটা হচ্ছে মাইনাস হবে, তাহলে -60। এবং ফোকাল দৈর্ঘ্য, অবতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য কি হয়, অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমরা ফোকাল দৈর্ঘ্যটাও কি বলবো, ফোকাল দৈর্ঘ্যটাও -20 বলবো। এবার আমরা ফর্মুলা জানি 1/u প্লাস হচ্ছে 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/u ইজ ইকুয়াল টু কত হবে, 1/f মাইনাস হচ্ছে 1/v। 1/f এর মান কত, 1/-20 প্লাস হচ্ছে 1/60। কেন প্লাস করলাম, কারণ মাইনাস, আর এদিকেও একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার তুমি করো 60 এলসিএম নিয়ে নাও, 20×3 = 60 -3 প্লাস হচ্ছে 60×1 1। তাহলে আলটিমেট ইউ ইকুয়াল টু কত বলতে পারি আমরা, 60 ডিভাইডেড বাই -2। ভালো করে খেয়াল করবে, এটা -3 + 1 -2 হবে, দ্যাট ইজ তোমাদের হচ্ছে -30। অবভিয়াসলি মাইনাস হবে, কারণ আমি কি বলেছি, বস্তুর দূরত্ব যাই হোক না কেন, সেটা লেন্স হোক, সেটা অবতল দর্পণ হোক, সেটা উত্তল দর্পণ হোক, কারণ বস্তুটাকে তো সবসময় ফ্রন্টে থাকতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে বস্তুর দূরত্ব কিন্তু নেগেটিভ হবে। প্রত্যেকটা ক্ষেত্রে বস্তুর দূরত্ব নেগেটিভ হবে, এটা আমি তোমাদের বারবার বলেছি, এখানেও তাই, অর্থাৎ -30 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে ওয়াশিং সোডা সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হয়। একদম সঠিক, ওয়াশিং সোডা সোডিয়াম ক্লোরাইড থেকেই উৎপন্ন হয়। নেক্সট বলছে এটি ময়লা এবং গ্রিসকে আক্রমণ করে এবং দ্রবণীয় পণ্য বা দ্রবণীয় পণ্য তৈরি করে, অর্থাৎ ময়লা বা গ্রিসের সঙ্গে একটা মিসাইল স্থাপন করে, তার ফলে কি হয়, এটা ধুয়ে যায়। অর্থাৎ যে বিবৃতি দিয়েছে উভয় বক্তব্যই কিন্তু এখানে সত্য। ঠিক আছে, এটা তোমাদের এনসিইআরটি তে ডাইরেক্ট কিন্তু এই স্টেটমেন্ট গুলো রয়েছে এনসিইআরটি তে। নেক্সট একটা বিক্রিয়া দিয়েছে, এই বিক্রিয়াটা কোন স্টেটমেন্টে বিক্রিয়াটাকে স্যাটিসফাই করছে। দেখো এই যে ZnO প্লাস কার্বন, দেখো ZnO এর সঙ্গে কার্বন যুক্ত হচ্ছে, তারপরে ZnO থেকে Zn। ভাই আমরা দেখতেই বুঝতে পারছি ZnO থেকে Zn মানে কি, এটা কি রিঅ্যাকশন হচ্ছে, ওটা বেরিয়ে যাচ্ছে, আর অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কোন একটা কম্পাউন্ড থেকে সেটা কি হয়ে যায় না, সেটা হচ্ছে রিডাকশন হয়ে যায়, বা যেটাকে আমরা কি বলি না, যেটাকে আমরা বলি বিজারণ, কারণ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। আবার দেখো এখানে কার্বনের সঙ্গে কার্বন মনোক্সাইড বা CO হয়েছে, অর্থাৎ অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মানে এটা হচ্ছে জারণ বা অক্সিডেশন। এখানে কি বোঝাচ্ছে, জেডন বিজারিত হয়ে জেডেন হয়, জেডেনও বিজারিত হয়ে জেডেন হচ্ছে। ভালো করে দেখো, জেডেনও কিন্তু বিজারিত হয়ে জেডেন হচ্ছে, আবার জেডেনও জারিত হয় জেডেনে, এটা ব্যাপার আছে।
ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি এখানে এখানে দেখো জেডেনও কি হচ্ছে, না জেডেনও তো জারিত হচ্ছে, সরি জেডেনও তো বিজারিত হচ্ছে, তাহলে উত্তর কি হবে, না জেডেনও কিন্তু বিজারিত হচ্ছে জিঙ্কে, অপশন এ উইল বি রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো কার্বন মনোক্সাইড বিজারিত হয়ে হয়ে যায়, কার্বন মনোক্সাইড কি করে বিজারিত হবে, কার্বন মনোক্সাইড তো হবে না, জেডেনও জারিত হয়, জেডেনও জারিত হচ্ছে না, জেডেনও বিজারণ হচ্ছে, ওটা জেডেনও বিজারিত হয়, জেডেনও, অপশন এ উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? সাদা আলোর যে উপাদান কাছে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি বিচ্যুত বা ডেভিয়েশন হয়, আচ্ছা এই ডেভিয়েশনটা কিন্তু ওয়েভলেন্থের বিপরীত, অর্থাৎ যার ওয়েভলেন্থ সব থেকে বেশি হবে তার ডেভিয়েশন সব থেকে কি হবে, কম হবে। দেখে নাও ব্যাপারটা, দেখো এটা তুমি বুঝতে পারবে। এই যে আলোটা দেখো নিচ থেকে ওপরের দিকে তুমি যদি যাও, অর্থাৎ কি করে মনে রাখবে, বেনিয়া সহকলা বা ভিপজির যেটাকে বলা হচ্ছে, তাহলে একদম নিচে যেটার নাম পড়ছো ওটার ডেভিয়েশন সব থেকে বেশি। কেন? এই দেখো এইখান ডেভিয়েশনটা কোথায় হচ্ছে, এইখানটা হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে এখানে, তার মানে এটা অনেকটা বেড়ে যাচ্ছে না, এই জায়গাটা অনেকটা বেড়ে যাচ্ছে না এই অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সব থেকে, বা ডেভিয়েশনটা কার সব থেকে বেশি হয়, না বেগুনি কালারের সব থেকে বেশি হবে। আর কার সব থেকে কম হবে, না সব থেকে কম হবে কিন্তু লালের, এবং লালের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি, কিন্তু বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সব থেকে কম, অর্থাৎ উল্টোটা হয়। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, দেখো বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, যেমন প্রথমে রয়েছে কি ট্রপোস্ফিয়ার, এবং তারপর যে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এখানে একটা ওজনের স্তর আমরা দেখতে পাচ্ছি। সেখানে বলছে কি যে ওজোন ক্ষয়ের জন্য নিচের কোনটির জন্য দায়ী, এই যে ওজোন যে ক্ষয় হচ্ছে কোনটা দায়ী। ঠিক আছে, তো এবার দেখো যে পৃথিবী বায়ুমণ্ডলের শীতলীকরণ হবে না গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি, অ্যাকচুয়ালি গ্রিন হাউস, হ্যাঁ গ্রিন হাউস প্রভাব বৃদ্ধিটাকেও আমরা খানিকটা কিন্তু দায়ী করতে পারি, অবভিয়াসলি গ্রিন হাউস প্রভাব বৃদ্ধিটাকে দায়ী করতে পারি। কেন? না কারণ গ্রিন হাউসের মধ্যেই তো সিএফসি পড়ছে, আজকে সিএফসিও তো ওজোন গ্যাসের ক্ষয়ের জন্য দায়ী, তাই না? তো সেখানে আমরা গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি এই অপশনটাকে কিন্তু কারেক্ট করতে পারি। পৃথিবী পৃষ্ঠে পৌঁছানো অতিবেগুনি বিকিরণ বৃদ্ধি, এটাও হতে পারে, বাট আমি অপশন এটাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করবো। ট্রপোস্ফিয়ার ইনফ্রারেড বিকিরণ না, এগুলো হবে না। ঠিক আছে, অপশন এ উইল বি ওর রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। আয়নিক যৌগগুলি সাধারণত ভঙ্গুর হয়, আচ্ছা আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড মানে কি, না যেগুলো আয়ন, যেমন NaCl, এখানে কি হয় Na+Cl-, এটাকে বলছে আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ আয়ন দ্বারা যেগুলো গঠিত হয় তাকে আমরা বলছি আয়নিক কম্পাউন্ড। কি বলছি, আয়ন দ্বারা যেগুলো গঠিত তাকে আমরা কি বলছি, আয়নিক কম্পাউন্ড বলছি। আবার যেগুলো ইলেকট্রন শেয়ার করে যেগুলো গঠিত, অর্থাৎ ইলেকট্রন গুলোকে শেয়ার করে রাখে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ। যেমন CH4 মিথেন, এটা কি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এটা সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ এবং এখানে এইচ। ঠিক আছে, এবার দেখো ভালো করে বুঝবে, এদের দুজনের মধ্যে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি, এই যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি, বাট একে তুমি যদি চাপ দাও এটা ব্রিটেল ইন নেচার বা ভঙ্গুর। কেন হয় না, কারণ দেখো অ্যাকচুয়ালি কি হয়, পজিটিভ নেগেটিভ এভাবে গঠিত হয়, তো যখন তুমি চাপ দাও পজিটিভ নেগেটিভ গুলো একসাথে এসে কি হলে রিপালশন তৈরি হয়, মানে রিপালশন রিপিল করে, মানে বিকর্ষণ তৈরি করে। আর বিকর্ষণের ফলে কি হয়, না বিকর্ষণের ফলে একে অপরের থেকে দূরে চলে যায় এবং তাদের যে বন্ডটা সেই বন্ডটা কিন্তু ভেঙে যায়। আর বন্ড ভেঙে গেলে কি হবে, ভেঙে যাবে ওটা, বন্ড যতক্ষণ বন্ড আছে ততক্ষণই তো ওটা থাকবে, তাই না? তো এটাই মনে রাখবে যে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি, অবভিয়াসলি আয়নিক যে যৌগ তাদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। তাহলে উত্তরটা আমরা কি বলতে পারি, উত্তরটা বলতে পারি বিবৃতিওয়ান সত্য, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, এটা মিথ্যা, কারণ বিবৃতিওয়ান সত্য, অর্থাৎ বিবৃতিওয়ান সত্য এবং বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। অপশন 3 উইল বি ও রাইট অ্যান্সার। এই প্রশ্নগুলো পরীক্ষা হলে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা যথেষ্ট মনোযোগ সহকারে এগুলো করবে এবং এগুলো ভেবে করবে। আর এই জন্য তোমাদের একটাই কর্তব্য, কোনো বই না, জাস্ট দুটো এনসিইআরটি নেবে, একটা ক্লাস 9 একটা ক্লাস 10, সিম্পলি কমপ্লিট করবে এবং প্রিভিয়াস ইয়ার্স কমপ্লিট করবে। আদারওয়াইজ যারা আমার ব্যাচে জয়েন করছো ঠিক আছে, কিন্তু যারা ব্যাচে জয়েন করছো না, বাড়ি বসে সেলফ প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ থাকে আয়নিক কম্পাউন্ডে, কিন্তু এইখানটা থাকে না। আচ্ছা এবার দেখো হাই মেল্টিং পয়েন্ট কোথায় থাকে না আয়নিক কম্পাউন্ডে, কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডে লো মেল্টিং পয়েন্ট থাকে। হাই অ্যাট্রাকশন বিটুইন পার্টিকেলস, ভালো করে দেখো, যদি এটা বলতো যে অ্যাট্রাকশন কার বেশি, অবভিয়াসলি আয়নিক কম্পাউন্ডে, কিন্তু তোমরা বুঝবে স্যার অ্যাট্রাকশন এত বেশি, তাহলে ওটা ব্রিটল কি করে হচ্ছে, ভঙ্গুর কি করে হচ্ছে। অ্যাট্রাকশন বেশি মানে আমরা কি জানি, যেমন সলিডের যে পার্টিকেলস গুলো থাকে তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি,
তো সেক্ষেত্রে আমরা কি দেখি, এদেরকে পৃথক করাটাও কঠিন, কিন্তু এক্ষেত্রে আলাদা হবে। কেন দেখো না, যখনই এই যে প্রেস করছি আমি, প্রেস করার ফলে কি হচ্ছে না, রিপালসান হচ্ছে, এই যে রিপালসান হচ্ছে, পজিটিভ নেগেটিভ যে বন্ড গুলো ছিল ওদের মধ্যে, মানে পজিটিভ নেগেটিভ যে লেগেছিল ওদের মধ্যে রিপালসান হয়ে যাচ্ছে। পজিটিভ পজিটিভ তো রিপালসান হয়, সেরকম পজিটিভ পজিটিভ তুমি চাপ দেওয়ার সাথে সাথে কাছাকাছি আসছে, যার ফলে কি হচ্ছে, এরা দূরে দূরে চলে যাচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট একটা প্রশ্ন চলে এসেছে, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ চাপটা খুব গুরুত্বপূর্ণ। বলছে 1000 ওয়াট রেট যুক্ত একটি বৈদ্যুতিক হিটার এবং 2000 ওয়াট রেট যুক্ত একটি বৈদ্যুতিক গিজার প্রতিদিন 4 ঘন্টা করে ব্যবহার করা হয়, 10 দিনে যে শক্তি খরচ হবে। তো আমরা এগুলোকে কি বলি, এগুলোকে আমরা বলি বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ যেটাকে আমরা বলি যে 1 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা যদি 1 কিলোওয়াট কারেন্ট পড়ে, অর্থাৎ তাহলে এই যে এখানে 1 কিলোওয়াট ঘন্টা আমরা কি লিখতে পারি, 1 কিলোওয়াট ঘন্টায় আমাদের বের করতে হবে, অর্থাৎ আমরা এটাকে কি লিখতে পারি, ওয়াট কিলোওয়াট ঘন্টা মানে কি, যে ওয়াট ইন্টু টোটাল আওয়ার ডিভাইডেড বাই 1000, তাহলেই তো আমরা 1 কিলোওয়াট ঘন্টায় পাবো। যদি ওয়াটে ভেঙে নিই, 1 কিলোওয়াটকে আমি যদি ওয়াটে প্রকাশ করি, কিলোওয়াটকে যদি আমি ওয়াটে প্রকাশ করি, তাহলে কি হবে, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000 হবে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো, ঠিক আছে, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, তাহলে এত হচ্ছে। এবার তাহলে আমরা কি করব না, ওয়াট করে দেখো 1000 ওয়াট এবং 2000 ওয়াট, তার মানে এখানে আমি লিখবো যে 1000 যুক্ত 2000, তাহলে কত হবে, 1000 যুক্ত 2000 কত হচ্ছে, তাহলে এখানে বলো, 1000 ইন্টু 2000 3000 হচ্ছে। ব্যাস, এটা কতক্ষণ ধরে চলেছে, 4 ঘন্টা ধরে পার ডে চলছে। কতদিন চলেছে, 10 দিন। তাহলে ডিভাইডেড বাই 1000 করবে, 1000 না করলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 3000 হলো ইন্টু 4 ইন্টু 10 ডিভাইডেড বাই 1000, তাহলে কেটে দাও, কেটে দিলে কত, 4 3 12, 120, তাহলে 120 কিলোওয়াট ঘন্টা এত শক্তি কিন্তু তোমার খরচ হবে। ক্লিয়ার? এবার যদি, বা 120 ইউনিটও বলতে পারো, 120 ইউনিট তোমার শক্তি খরচা হবে। এবার যদি তুমি বলতে পারো যে পার ইউনিটের দাম যদি স্যার এত করে হয়, তাহলে এখানটা কত ইউনিট আমার খরচা হবে, এখান থেকে তুমি ক্যালকুলেট করে নিতে পারো। বোঝা গেছে কি? বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট। প্রদত্ত বিক্রিয়াতে একটি বিজারক এজেন্ট হিসেবে কাজ করে। আমি কি বলেছিলাম, বিজারক এজেন্ট, যে জারণ যার হবে সেই বিজারক এজেন্ট হিসেবে কাজ করবে, কারণ অপরকে বিজারিত করছে, নিজে জারিত হচ্ছে, তার মানে অপরকে যেটা করবে সেটাই তার হচ্ছে নাম। এখানে দেখো Fe2O3 থেকে Fe, আগে জারণ বিজারণটা খোঁজো, Fe2O3 থেকে Fe কি হয়েছে, বিজারণ হয়েছে। CO থেকে CO2 কে যে জারণ হয়েছে, দেখো CO ছিল, অক্সিজেন যুক্ত হয়ে CO2 হয়েছে, আর এখানে O3 ছিল, বেরিয়ে গেছে। তাহলে এটার বিজারণ হয়েছে মানে কি হবে, এটা হচ্ছে কি পদার্থ হবে, জারক পদার্থ। ভালো করে বোঝো, এটার বিজারণ হয়েছে তার মানে এটা জারক পদার্থ, কারণ এটা এই যে Fe2O3 টা CO কে জারিত করেছে। ক্লিয়ার? এবং CO কি হয়েছে, জারণ হয়েছে, তার মানে CO টা Fe2O3 কে কি করেছে, বিজারিত করেছে, তার মানে CO টা কি হয়ে যাবে, বিজারক পদার্থ। তাহলে এটা গেল জারক পদার্থ, আর এটা গেল বিজারক পদার্থ। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে CO। নেক্সট, নিচের অ্যালভিওলার কিছু বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, ভুল। বড় পৃষ্ঠ এলাকা আছে, বড় একটা স্ট্রাকচার রয়েছে, দেখো বড় একটা সারফেস এরিয়া রয়েছে, একদম ঠিক। রক্তনালীর বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, ওটা রক্তনালীগুলো এর সঙ্গে কানেকশন করে আছে, একদম ঠিক রয়েছে। পাতলা প্রাচীর আছে, একদম, যেহেতু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, অর্থাৎ গ্যাসের এক্সচেঞ্জ হবে, মানে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নেবে, মানে কার্বন ডাইঅক্সাইডটা কালেক্ট করে নেবে, দিয়ে বার করে দেবে, এবং অক্সিজেনটা কি করবে, অক্সিজেনটাও দেবে। কাকে দেবে, রক্তগুলোকে, যে রক্তগুলো আসছে তাদেরকে দেবে। ঠিক আছে? এই যে টোটাল যে প্রসেসটা, এই প্রসেসটা হয়, তার মানে ওর পাতলা প্রাচীর আছে, কিন্তু আঙুলের মতো গঠন না। এটা যদি আঙুরের মতো হতো, আঙুরের মতো হতো, তাহলে এটা কিন্তু উত্তর হতে পারে। দেখো কতটা সূক্ষ্ম প্রশ্ন। একটা ল আর র দুজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য করেছে, ফিঙ্গার লাইক প্রজেকশন আর গ্র্যাপস লাইক প্রজেকশন, গ্র্যাপস লাইক স্ট্রাকচার। ঠিক আছে? বুঝতে পারছো? চলো, ইথানলকে ইথানয়িক অ্যাসিড, আমি তোমাদের বারবার বলি যে অর্গানিক কেমিস্ট্রিটাকে একদম মাইনুটলি পড়বে। অর্গানিক কেমিস্ট্রি যতক্ষণ না তোমার ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তুমি কিন্তু এই ধরনের প্রশ্ন করতে পারবে না। ইথানল, ইথানল কি হবে, ইথানল কি হবে, ইথানল CH3OH, ইথানল। একে তুমি কি করেছো,
আচ্ছা, ইথানল হয়ে যাবে C2H5OH, এটা হচ্ছে ইথানল। ইথানলকে তুমি ইথানোয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড, COOH কানেক্টেড হচ্ছে, দেখে নাও। এই যে CH3CH2 বা C2H5 যেটা আমি লিখলাম, যে কোনো একটা লিখতে পারো। OH, OH যা যুক্ত আছে মানে অল। ইথ মানে কি? ইথ মানে হচ্ছে দেখো দুটো দুটো C থাকবে, C2H5 হচ্ছে ইথ, তার সঙ্গে অল, ঠিক আছে? তাহলে C2H5 অল ইথানল থেকে আমরা কি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড মানে কি? CH3 দেখো দুটো C থাকবে, COOH। COOH মানে কি? COOH বন্ডটা যুক্ত, কালকে ক্লাসটা দেখবে তাহলে এটা ভালো করে বুঝতে পারবে। ওয়িক অ্যাসিড মানে কি? COOH বন্ডটা যুক্ত থাকবে। ইথানোয়িক অ্যাসিড মানে CH3 COOH, কারণ তুমি এখানে কিন্তু C2H5 COOH করতে পারবে না। আচ্ছা, কি পার্থক্য হচ্ছে বলো তো এখানটা? এখানটা দেখো একটা ও ছিল, এখানটা দেখো দুটো ও যুক্ত হয়েছে। ভালো করে বোঝো, এখানটা সরি দুটো না, একটা ও যুক্ত হয়েছে। তার মানে এখানে একটা ও যুক্ত হয়েছে এর সাথে। ভালো করে দেখো, এখানে কি ছিল? CH3 CH2OH, এখানে কি হয়েছে? একটা OH তো রয়েছে, এই OH-টা, CH3 CH3 রয়েছে, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, আবার একটা অক্সিজেন যুক্ত হয়েছে। হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে কি হয়েছে? ওটা অবভিয়াসলি জারণ হয়েছে ভাই। তার মানে কি হয়ে যাবে? জারণ বিক্রিয়া। এইগুলো করার জন্য শুধু তোমাদের মাইনুটলি দেখতে হবে যে অক্সিজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে কি? জারণ। অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে জারণ। ঠিক আছে? ক্লিয়ার? ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্স কি? মানে পোটেনশিয়াল ডিফারেন্স উৎপন্ন হচ্ছে, তার এসআই ইউনিট কি হবে? ভাই ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্স হোক কি পোটেনশিয়াল ডিফারেন্স হোক, ইউনিট তো আলাদা হবে না। ইনডিউসড মানে কি? ইনডিউসড মানে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তো সেখানে উত্তর কি হয়ে যাবে? ভোল্টই হবে। মিলি ভোল্ট তো ভোল্টের ছোট ইউনিট, আর অ্যাম্পিয়ার কি করে হবে? পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট বা ভোল্টেজের ইউনিট হবে না। তাহলে ভোল্ট হয়ে যাবে তোমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শ্বাস প্রশ্বাসের সময় পাতলা পাতার কোন অংশে প্রচুর পরিমাণ গ্যাসীয় বিনিময় ঘটে? এটা আমি তোমাদের আগেও দেখিয়েছি। এই যে অংশটা, পাতার মধ্যে এরকম একটা অংশ থাকে, যে চারপাশে গার্ড সেল থাকে আর মাঝখানটা ছিদ্র থাকে, যেটা কি? স্টোমাটা। স্টোমাটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এই যে দেখে নাও, এই যে হচ্ছে স্টোমাটা, এই অংশের মধ্যে থাকে এবং তার চারপাশে কি থাকে? গার্ড সেল থাকে। এটার মধ্যে দিয়ে কি হয় না? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। ঠিক আছে? ক্লোরোফিলে হবে না। থাইলাকয়েডে কি হয়? থাইলাকয়েডে তো তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় গ্রানা এবং স্টোমার মধ্যে, তাই না? এগুলো উত্তর হবে না। নেক্সট, এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড, স্টোমা, গ্রানা রিজিয়ন, এগুলো দেখো। 13 নম্বর প্রশ্নটা পড়ো। কিছু মহিলাদের মধ্যে ডিম্বনালী ব্লক হয় এবং এই মহিলারা সন্তান ধারণে অক্ষম, কারণ নিষিক্তকরণের জন্য শুক্রাণু ডিমে পৌঁছাতে পারে না। অর্থাৎ তাদের যে এই যে তোমার ভ্যাজাইনা, ভ্যাজাইনার পর সার্ভিক্স, সার্ভিক্স হয়ে যে এই যে ডিম্বাণুর মধ্যে যে ঢুকবে কে না শুক্রাণুটা, সেই শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে ঢুকতে পারছে না। যার ফলে কিন্তু ডাক্তাররা এদেরকে এই ধরনের এদেরকে কি করছে? আইভিএফ এর মাধ্যমে সন্তান ধারণের একটা পরামর্শ দিচ্ছে, যে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ করুন আপনারা। তো এই যে আইভিএফ এর ক্ষেত্রে কোন প্রক্রিয়াটা, এদের মধ্যে নিচের যে অপশন গুলো আছে তার মধ্যে কোন প্রক্রিয়াটা ভুল সেটা বলেছে। জাইগোট বাইরে রাখা হয় এবং বিকাশ একটি টেস্ট টিউবে। অর্থাৎ বলেছে যে এই যে টোটাল যে জাইগোটটা গঠিত হবে, সেই জাইগোটটা কি করা হবে? একটা টেস্ট টিউবের মধ্যে রাখা হবে এবং তার যে বৃদ্ধিটা, অর্থাৎ বাচ্চাটা টেস্ট টিউবের মধ্যে হবে, পুরো বাচ্চাটা টেস্ট টিউবের মধ্যে হবে। আচ্ছা ঠিক আছে, পরের গুলো দেখি। বুঝে গেছি আমরা কোনটা ভুল হবে। এটা যারা জানো না তারাও পারবে কমন সেন্স লাগিয়ে। ডিম্বাণু শুক্রাণু ফিউশন শরীরের বাইরে হয়, একদম ঠিক। সম্পূর্ণ বিকাশের প্রক্রিয়া জরায়ুতে সঞ্চালিত হয়, জাইগোট গঠিত এবং 1 সপ্তাহ পর জন্ম, প্রত্যেকটা ঠিক আছে, এটা ভুল। ভাই কি করা হয় আগে বোঝো। দেখো, তোমার শুক্রাণুটা ডিম্বাণুতে পৌঁছাতে পারছে না, তার ফলে কি হচ্ছে? জাইগোট গঠিত হচ্ছে না এবং ফার্টিলাইজেশন হচ্ছে না, মানে নিষেক হচ্ছে না এবং জাইগোট গঠিত হচ্ছে না। ঠিক কথা। তার জন্য কি করা হবে? তার জন্য যেটা করা হবে, পুরুষদের দেহ থেকে, অর্থাৎ পুরুষদের দেহ থেকে কি করা হবে না, মেলেদের থেকে স্পার্মটা নেওয়া হবে আর ফিমেলের থেকে ডিম্বাণুটা নেওয়া হবে, ওটা শুক্রাণু এবং ডিম্বাণু নেওয়া হবে এবং সেটা কি করা হবে? টেস্ট টিউবে রাখা হবে এবং জাইগোটটা তোমার শরীরের বাইরে সৃষ্টি হবে। এবার এই জাইগোটটাকেই মহিলাদের যে জরায়ু রয়েছে, জরায়ু কোন অংশটা আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, এই অংশটা, এখানে জরায়ু, এইখানে কি হবে? ইনজেকশনের মাধ্যমে ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়া হবে। ঠিক আছে? এবং এইখানেই কিন্তু মহিলাদের পেটেই কিন্তু বাচ্চাটা তৈরি হবে। বাচ্চা বাইরে হবে না, টেস্ট টিউবের মধ্যে বাচ্চা হয় নাকি? আবার বাচ্চাটা কিন্তু জরায়ুর মধ্যে হবে, কিন্তু নিষেকটা ওর
যে ফ্যালোপিয়ান টিউব রয়েছে বা জরায়ু রয়েছে সেখানটা গঠিত হচ্ছিল না, তাই নিচেরটা বাইরে করানো হয়েছে, বাট জাইগোট গঠনের 1 সপ্তাহ পর ওটাও জরায়ুতে স্থাপন করে দেওয়া হবে। ক্লিয়ার? চলো, এই যে এখানটা প্রসেসটা বলেছি, যেটা আমি বললাম সেটাই এখানে ছবির দ্বারা বোঝানো হয়েছে। নিচের কোনটি হেক্সিনের সমজাতীয় সিরিজ? আচ্ছা, হেক্সিন, আবার এইগুলো একই ধরনের প্রশ্ন আছে, দেখো। ইন, ইন মানে কি হবে? ইনের সমজাতীয় সিরিজ কি হয়? সংকেতটা বলো। CnH2n হয়। তাহলে হেক্সিন মানে কি? বাকিটাও ইনই থাকবে। দেখো, আচ্ছা এটা পেন্টিন হতো, হ্যাঁ। হেক্সিন, হেক্স মানে কত? হেক্স মানে কত? হেক্স মানে কটা কার্বন আছে? 6টা। তার মানে এর পরেরটা কি হবে? হেপ্ট হবে অবভিয়াসলি। এর পরেরটা 7টা মানে কি হবে? হেপ্ট হবে। আগের দিন লিস্ট দিয়েছে, ওই লিস্টটা দেখে খাতায় তুলবে। তাহলে পেন্টেন কি করে হচ্ছে? পেন্টেন তো হবে না, পেন্ট মানে তো 5, ওর আগেরটা হচ্ছে পেন্টেন। পরে দেখো হেপটেন, হেপটিন। হেপ্ট এন মানে কি? এন মানে তো তোমার অ্যালকেন হয়ে যাচ্ছে, CnH2n +2 অ্যালকেন হয়ে যাচ্ছে, এটা তো হবে না। তাহলে হয়ে যাবে কি? হেপটিন। ইন মানে হেক্সিনের পরবর্তী সিরিজ মানে হেপটিন হবে। ঠিক আছে, চলো নেক্সট। মানুষের রক্ত সংবহনতন্ত্রের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলে ভুল বিকল্পটি। আচ্ছা, লিম্ফকে টিস্যু তরল বলা হয়, একদম ঠিক। লিম্ফকে আমরা টিস্যু ফ্লুইড বলে থাকি। প্লেটলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কৈশিক গুলি যুক্ত হয়ে শিরা। কৈশিক মানে কি? কৈশিক মানে তোমার যেটাকে বলা হচ্ছে যে রক্ত জালক, রক্ত জালক যুক্ত হয়ে শিরা গঠন করে। হ্যাঁ, রক্ত জালক যুক্ত হয়ে শিরা এবং ধমনী উভয় গঠন করে। ঠিক আছে। উচ্চ রক্তচাপ শিরা সংকোচনের কারণে হয়, একদম না। শিরা সংকোচন হলে ইডিমা হয়, ফুলে যায়, কিন্তু উচ্চ রক্তচাপ আর্টারির ফলে হবে। আর্টারি যদি সংকুচিত হয় তাহলে ডাইরেক্ট ব্লাড ফ্লো আটকে যাবে এবং উচ্চ রক্তচাপ দেখা যাবে বা হাইপারটেনশন দেখা যাবে। এইটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। নিচের দেওয়া সার্কিটের মোট কারেন্ট, নিচের দেওয়া সার্কিটের মোট কারেন্ট, এই প্রশ্নটা আমি তোমাদের করাবো না, এটা তোমাদের একটু হোমওয়ার্ক দেবো। একটু হোমওয়ার্ক দিই। দেখো, একটু বলে দিই হিন, এটা রেজিস্ট্যান্স, এটা R1, এটা R2, এটা দুটোই কিন্তু সিরিজে কানেক্টেড রয়েছে। তাহলে সিরিজে যেহেতু কানেক্ট রয়েছে, কোনো চাপ নেই, সিম্পলি ফর্মুলায় বসিয়ে দেবো V = I, আর এখান থেকে আমি আইটা বের করে নেবো। হোমওয়ার্ক থাকলো, কারা কারা হোমওয়ার্ক জমা দেয় আমি শুধু দেখি। ক্লাস ভালো লাগছে স্যার, ক্লাস সুন্দর, দারুণ, এসব দিন চলে গেছে, হোমওয়ার্কটা সাবমিট করবে, দেখতে চাই রেগুলার স্টুডেন্ট কারা। নেক্সট চলে আসছি। মানবদেহ পুরুষের মধ্যে টেস্টিস পেটের গহ্বরের বাইরে স্ক্রুটামের মধ্যে থলি থাকে কেন? আচ্ছা, টেস্টিস কোথায় থাকে? না স্ক্রুটামের মধ্যে থাকে। তো টেস্টিসের তলায় যদি তোমরা একটু হাত দিয়ে দেখো তাহলে দেখতে পারবে যে ওটা তোমার সারা বডির থেকে ওটা কিন্তু একটু ঠান্ডা। কেন? না কারণ ওর মধ্যে স্পার্মটা সঞ্চিত থাকে, তাই। অর্থাৎ মেল গ্যামেট যেটাকে বলা হয়। অর্থাৎ ব্যাপারটা কি? না শুক্রাণু গঠনের জন্য শরীরের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি কম তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। অপশন 3 উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই পুরো সিস্টেমটা, মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দুটোই কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো। নিচের কোনটি ট্রায়াডটি ডোবেরিনের ট্রায়াড? আচ্ছা, ডোবেরিনের ট্রায়াড সম্পর্কে মনে আছে তো? ডোবেরিনা কি করেছিল? না তিনটে এলিমেন্ট নিয়ে করেছিল। অর্থাৎ এর যা পারমাণবিক ভর হবে কিসের উপর ভিত্তি করে করেছিল? অ্যাটমিক ওয়েটের উপর ভিত্তি করে করেছিল। এবং এটা বলেছিল এর যা পারমাণবিক ওয়েট হবে, বি এর যা পারমাণবিক ওয়েট হবে, এর পারমাণবিক ওয়েট কত হবে? না এদের দুজনের এভারেজ, অর্থাৎ A+B/2। এটাও তোমাদের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। অর্থাৎ তিনটে এলিমেন্ট যাদের সাদৃশ্য রয়েছে তাদের নিয়ে তিনি কিন্তু বানিয়েছিলেন। তো আমরা যদি দেখি ডোবেরিনার টায়ার্স, এই দুটো টায়ার্স তোমরা একটু মনে রাখবে, এখানে আমি লিস্ট করে দিয়েছি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একদম ছিল, একদম সামনের দিকে দেখবে। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম এটাও ছিল, কিন্তু ভাই নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি ছিল, এসবি ছিল না। সরি, আর্সেনিক ছিল, অ্যান্টিমনি ছিল না। এসবি মানে অ্যান্টিমনি, এখানে আর্সেনিক থাকবে, অ্যান্টিমনি থাকবে না। দেখো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটাও ছিল। তাহলে উত্তর হয়ে যাবে কি? তিনটা কিন্তু ট্রায়াড নয়, অর্থাৎ শুধুমাত্র তিনটা কিন্তু ট্রায়াড নয়। ক্লিয়ার? তোমাদের এখানে আমি লিস্ট করে দিয়েছি, এই লিস্টটা খাতায় লিখে নেবে, এইটা খাতায় লিখে নেবে প্রত্যেকে। দেখো সুন্দর করে দেওয়া হচ্ছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, আর পটাশিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি। দেখো পটাশিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো পরপর দেওয়া হচ্ছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং এদের প্রত্যেকটা তোমার অ্যাটমিক মাস দেওয়া রয়েছে। দেখো এগুলো মাঝখানে, এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট এগুলো মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। একটি উত্তর লেন্স থেকে 1.5 মিটার দূরে অবস্থিত একটি বস্তুর জন্য -3 বিবর্ধন উৎপাদন করে, ছবির দূরত্ব খুঁজুন। অর্থাৎ দেখো একটা উত্তর লেন্স রয়েছে, উত্তর লেন্সের বিবর্ধন কত দিয়েছে? -3, অর্থাৎ m = -3। আচ্ছা, উত্তর লেন্সের আমরা বিবর্ধন, লেন্স দিয়েছে, খেয়াল করো, উত্তর লেন্সের বিবর্ধন মানে আমরা কি জানি? যে m = v/u জানি, তাই তো? তাহলে আমরা বসাতে পারি যে -3 = কি বসাবো? v/u।
আচ্ছা ইউটা কি হয়, প্রত্যেকটা সময় আমি এটা বারবার তোমাদের বলে আসছি যে ইউ সবসময় নেগেটিভ হবে, উত্তর লেন্সের ক্ষেত্রে ইউটা কি হবে, -1.5 হবে, -1.5 মিটার। ঠিক আছে, তাহলে -1.5 যদি হয়ে যায় তাহলে এই দুটো গুণ করে দাও, খুবই সিম্পল। তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে, -1.5 ইন্টু -3, 15×3 = 45 অর্থাৎ 4.5। বাট এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ কি ভিটা তো এখানে গঠিত হবে, তাহলে ভিটা পজিটিভ হবে না, এটা তো লেন্সের ডান দিক, বুঝতে পেরেছো? তাহলে এখানে পজিটিভ 4.5 মিটার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি উদ্ভিদের এক্সক্রিশনের বিভিন্ন উপায় বর্ণনা করে? আচ্ছা উদ্ভিদের যে এক্সক্রিশনটা হয়, রেচন হয়, সেখানে অনেকগুলো প্রক্রিয়া হয়। উদ্ভিদ কি করে না, নিজের যে ফল থাকে, নিজের যে পাতা থাকে, তার মধ্যে সঞ্চয় করে রাখে তার অপদ্রব্য গুলো বা তার যে এক্সক্রিটা গুলো, তারপর সেগুলো ঝরে পড়ে, পাতা ঝরে পড়ে, বাকল মোচন হয়, পত্র মোচন হয়। এগুলো কেন মোচন হয়? কারণ সেখানে তার রেচন দ্রব্য স্টোরেজ থাকে। তার মানে স্টোরেজ হচ্ছে একটা কন্ডিশন হবে, স্টোরেজের মাধ্যমে করে। অপশন এ তে পেয়েছি, অপশন বি তে পেয়েছি, এখানে কিন্তু স্টোরেজ নেই, কেটে দিলাম, এখানেও স্টোরেজ পেয়েছে। আচ্ছা উদ্ভিদের ট্রান্সপিরেশন হয়, বাষ্পীভবন হয়, তার যে এক্সেস পরিমাণ ওয়াটারটা সে ট্রান্সপিরেশনের মাধ্যমে বার করে দেয়, তাহলে ট্রান্সপিরেশনও উত্তর হয়ে যাবে। এবং আরো একটা যে ডিফিউশন, ব্যাপনের মাধ্যমেও করে, ব্যাপনের মাধ্যমেও কিন্তু সে কি করে না, এক্সেস পরিমাণ যে তার এক্সক্রিটা থাকে সেটা কিন্তু বের করে দেয়। অর্থাৎ অর্থাৎ আচ্ছা এখানে তুমি যদি ব্যাপন নাও দেখো তাহলে দেখবে শুধুমাত্র বিস্তার, আচ্ছা বিস্তার না, এটা বোধহয় ব্যাপন হতো। ঠিক আছে, ট্রান্সপিরেশন এবং স্টোরেজ, ট্রান্সপিরেশন ডিফিউশন, ট্রান্সপিরেশন স্টোরেজ। ঠিক আছে, তাহলে ডিফিউশনও কিন্তু এদের মধ্যে থাকবে, ডিফিউশনের মাধ্যমেও করে। তাহলে অপশন এ উইল বি ইউর রাইট অ্যান্সার। বোঝা গেছে? ভেরি ভেরি কনসেপচুয়াল প্রশ্ন। নেক্সট, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে ধাতব চরিত্রের সঠিক ক্রম কি? আচ্ছা এই ধরনের প্রশ্ন কি করে করবে স্যার? পিরিয়ডিক টেবিল, আমরা পিরিয়ডিক টেবিলের কি জানি, বাম দিক থেকে ডান দিকে গেলে মেটালিক ক্যারেক্টার কি হয়, হ্রাস পায়, আবার ওপর থেকে নিচের দিকে গেলে কি হয়, মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পায়। তাহলে কোনগুলো ওপর থেকে নিচের দিকে গেছে দেখি, তাহলে পিরিয়ডিক টেবিল দেখি। আচ্ছা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের মধ্যে কার মেটালিক ক্যারেক্টার বেশি সব থেকে? না সব থেকে মেটালিক ক্যারেক্টার বেরিয়ামের বেশি। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি বলেছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। আচ্ছা ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মধ্যে কার মেটালিক ক্যারেক্টার বেশি হবে? ভালো করে বোঝো, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, সোডিয়াম তো বাম দিকে রয়েছে, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, মেটালিক ক্যারেক্টার হ্রাস পায়। তাহলে সোডিয়ামের মেটালিক ক্যারেক্টার ম্যাগনেসিয়ামের থেকে বেশি হবে, তাহলে সোডিয়ামের মেটালিক ক্যারেক্টার ম্যাগনেসিয়ামের থেকে বেশি হবে, ম্যাগনেসিয়াম সোডিয়াম, এটা ঠিক আছে। আর দেখো এর আগে তো আর কেউ নেই, তার মানে একদম প্রথম কে বসবে, একদম প্রথম ম্যাগনেসিয়ামই বসবে, একদম প্রথম ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম। আরো দেখে নাও, এটা দেখো একদম নিচে রয়েছে, দেখো একদম নিচে রয়েছে, আর তারপর কে রয়েছে, সিএস। কোথায় গেল সিএস, কোথায় গেল, এই যে সিএস, সিএস তো বেরিয়ামের থেকে বেশি হবে। ভালো করে বোঝো কেন, কারণ এটা তো ভাই বেরিয়ামের বাম দিকে রয়েছে, বাম দিকে রয়েছে মানে কি বেরিয়ামের থেকেও বেশি হবে, তাই না? বোঝা গেছে? তাহলে দেখো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, হ্রাস পাবে মেটালিক ক্যারেক্টার, আর উপর থেকে নিচের দিকে গেলে মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পাবে। ভেরি ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলোকে ক্রিটিক্যালি অ্যানালাইজ না করলে, অ্যানালাইজ না করে পড়লে এগুলো কখনোই পরীক্ষা হলে পারবে না। মুখস্থ করার কিচ্ছু নেই এখানে, শুধুমাত্র পিরিয়ডিক টেবিলটা যদি দেখে বুঝে থাকো তাহলে পারবে। আমি যদি এখানে অপশন গুলো দেখতাম তাহলে আমার এই বেরিয়ে, তুমি বলবে স্যার বেরিয়াম স্ট্রনসিয়াম পর্যন্ত আমাকে মনে রাখতে হবে না, আমি ম্যাগনেসিয়াম সোডিয়াম দেখেই উত্তর করতে পারতাম। দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম সোডিয়াম আছে, আর এগুলো তো নেই। তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম যদি প্রথমে মেটালিক হয় তাহলে তো প্রথমে ম্যাগনেসিয়াম হবে, মানে ম্যাগনেসিয়াম সব থেকে মেটালিক ক্যারেক্টার কম হবে, তারপরে সোডিয়াম ম্যাগনেসিয়ামের থেকে মেটালিক ক্যারেক্টার বেশি হবে। তাহলে সেদিক থেকে আমি অপশন ডি টাই তো রাইট করব, আমার যদি বেরিয়াম এবং সিএস টা নাও জানা থাকে, তাই না? বুঝতে পেরেছো কোথায় গেল? ক্লিয়ার? চলো, একটি বৈদ্যুতিক হিটারকে 2200 ওয়াট এবং 220 ভোল্ট রেটিং এর সাথে ডিভাইসের সাথে সংযুক্ত ফিউজ তারের ন্যূনতম রেটিং। ফিউজ তারের ন্যূনতম রেটিং মানে কি, ফিউজ তার দিয়ে ন্যূনতম কত কারেন্ট যাবে, অর্থাৎ এখান থেকে কারেন্টটা বের করতে হবে সিম্পলি। তাহলে আমরা কি জানি যে পি ইকুয়াল টু ভিআই, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, এগুলো তোমরা মনে রাখবে। পি মানে কত দিয়েছে এখানটা, পি মানে দিয়েছে দেখো 2200, ভি কত দিয়েছে 220 ইন্টু আই হয়ে যাবে, তাহলে আই ইকুয়াল টু কি হয়ে যাবে না 2200 ডিভাইডেড বাই 220, শূন্য শূন্য কেটে দাও, 22 10, তাহলে কারেন্ট ইকুয়াল টু কি হয়ে যাবে 10 অ্যাম্পিয়ার। মিনিমাম ওকে 10 অ্যাম্পিয়ার হতে হবে, তার থেকে কম হলে এটা চলবেই না হিটারটা, কেন মিনিমাম 10 অ্যাম্পিয়ার জ্বলেই মানে গেলেই ওটা 220 ভোল্টে 2200 ওয়াট ওটা কাজ করবে, 2200 ওয়াট।
একটি চুম্বক যখন কুণ্ডলীর কাছাকাছি সরানো হয়, একটা কুণ্ডলী রয়েছে সেখানে একটা চুম্বক যখন সরানো হচ্ছে তখন অবভিয়াসলি কি হবে, এখানে এখানে ফিল্ড তৈরি হবে, এবং চুম্বকে যদি গতি বাড়াই সেখানে কি হবে, সেখানে কারেন্ট বৃদ্ধি পাবে, বা আমি যদি বলি যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই পোটেনশিয়াল ডিফারেন্সও বৃদ্ধি পাবে, তাই না? তো সেখানেই উত্তর হয়ে যাবে প্ররোচিত সম্ভাব্য পার্থক্যটা পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ইনডিউস, এটাকে এমন করেছে এরা ট্রান্সলেশন, এটা হচ্ছে ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? ইনডিউস পোটেনশিয়াল ডিফারেন্স ভাই একই থাকবে, কখনো এটা হতে পারে না, পোটেনশিয়াল ডিফারেন্স বৃদ্ধি পাবে অবশ্যই, যখনই তুমি ওটাকে এরকম একটা কয়েলের মধ্যে যখন নিয়ে আসছো জেনারেটর, তাহলে ওর ইনডিউসড যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বৃদ্ধি পাবে, যত স্পিডে তুমি ঘোরাবে ওটা, মানে যত গতিটা যত চেঞ্জ হবে তত ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি হবে, ঠিক আছে? তুমি জেনারেটর দেখবে, জেনারেটর যখন স্পিডটাকে বাড়িয়ে দেয় তখন কি হয়, ভোল্টেজ বেড়ে যায় না, এটাই, ঠিক আছে? এগুলো হবে না, অপশন 2 রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, একটা গোলাকার আয়না রয়েছে, নির্দিষ্ট বিন্দুতে আলোর রশ্মি একত্রিত করে, কে একত্রিত করে? আমাদের কনভার্জিং মিরর কাকে বলা হয়, এই যে একে বলা হয়, অর্থাৎ আমাদের অবতল দর্পণকে, ঠিক আছে? কনভার্জ মানে একটা বিন্দুতে মিলিয়ে দেওয়া। ব্যবহৃত আয়নাটি অবতল, একদম ঠিক। আয়নাটি পজিটিভ ফোকাল আছে না, কারণ অবতল দর্পণে কি আছে, ফোকালটা কি হয়, নেগেটিভ হয়, কেন? এটা বাম দিকে অবস্থিত, বাম দিকে যা কিছু থাকবে নেগেটিভ, আর ডান দিকে থাকলে পজিটিভ। কনভার্জেন্স বিন্দু হলো আয়নার প্রধান ফোকাস। এই যে কনভার্জেন্স বিন্দুটা, অর্থাৎ যেদিক দিয়ে যাচ্ছে, যেখান দিয়ে যাচ্ছে সেটাই তো প্রধান ফোকাস, ঠিক আছে? তাহলে এ এবং সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। কনভার্জেন্স বিন্দু যেখান দিয়ে মিলিত হয়ে যাচ্ছে সেটাকেই আমি কি বলছি, সেটাকেই আমি বলছি প্রধান ফোকাস, ঠিক আছে? এবার দেখো, তুমি এই ছবিটা দেখে হয়তো বুঝতে পারছো না স্যার প্রধান ফোকাস কি করে হলো, দেখো ভালো করে বোঝো, এটা তো আমি কনভার্জিং বোঝালাম, তাহলে আর একটু ভালো করে যদি বুঝি যে ফোকাসটা কি করে গঠিত হয়, এটা যদি অবতল দর্পণ হয় তাহলে এর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসে, এসে কি হয়, এই জায়গাটা মিলিত হয়, এভাবে আসে দিয়ে এখানে মিলিত হয়, তাহলে এখানেই তো ফোকাস তৈরি হবে, যেখানে মিলিত হবে সেটাই ফোকাস, এটাই তো বলতে চাইছে যে সমান্তরাল বিন্দুগুলো যখন আসে, যেখানে কনভার্জ করে বা যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে তার ফোকাস, ঠিক আছে? চলো, তো এই ছিল আজকে তোমাদের ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকে বুঝতে পারছো। দেখো ঠিক আমি আধ ঘন্টার মধ্যে তোমাদের পুরো শিফটটা শেষ করে দিলাম, আগে আরো আরো বেশি বেশি করে হয়তো ক্লাসটা আরো আমি তোমাদের কিন্তু করাবো। তো যারা আমার সায়েন্স স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, সমস্ত টপিক কভার করা হবে, সমস্ত নোটস তোমরা পাবে, এমসিকিউ পাবে, যারা পড়ছে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে পড়ছে। এবার হ্যাঁ, যাদের তাড়াহুড়ো প্রচুর, এই ঢুকলাম মনে করো একসাথে 100টা ক্লাস পেয়ে গেলাম, এসো না, ভর্তি হয়েও না। 1 নম্বর খারাপ, ভর্তি হবে না বলে দিচ্ছি। 2 নম্বর, যারা ভর্তি হয়ে ভাবছে স্যার কিছু বিরাট গিমিক দেবে, এসো না ভাই, কিচ্ছু গিমিক নেই। কারা আসবে, যারা ভাবছো স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত পেশেন্স সহকারে পড়তে পারবে, সপ্তাহে 4টা থেকে 5টা আমি এখানে ক্লাস দেবো, সপ্তাহে 7 দিন ক্লাস হয় না, 4টা থেকে 5 দিন ক্লাস হয়, কিন্তু যে ক্লাসগুলো হয় একদম জেনুইন ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করাই, এনসিইআরটি থেকে লাইন বাই লাইন ধরে ধরে করাই, প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। কনসেপ্ট নিতে চাও, অঙ্ক করতে চাও, ডায়াগ্রাম দেখতে চাও, কঠিন প্রশ্ন অ্যানালিসিস করতে চাও, সমস্ত কিছু একটা প্যাকেজে করতে চাও, দেন তুমি অ্যাডমিশন নাও। আদারওয়াইজ তুমি যদি মনে করো স্যার পিডিএফ বক্স দেবে, একটা বিরাট পিডিএফ দেবে, অন্য জায়গায় যাও, 299 টাকা, 100 টাকা, 300 টাকা প্রচুর পিডিএফ পেয়ে যাবে। কনসেপ্ট ভার ভারকে যদি নিতে চাও, ওভারলোডেড যদি নিতে চাও, এই ব্যাচটা জয়েন করো। আদারওয়াইজ যদি মনে করো টোটাল একটা প্রিপারেশন নেবে, কম্বাইন্ড ব্যাচে জয়েন করো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে প্রিপারেশন নাও, দেখা হবে পরের ক্লাসে। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং নিচে তোমার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।